এখন বৈশাখ মাস, কাল বৈশাখী ঝড়ের সময়। এমন হুটহাট করে ঝড় বৃষ্টি শুরু হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। তখন রাত প্রায় 11টা। আমরা প্রায় নদীর মাঝখানে। রহমত মাঝি নৌকা চালাচ্ছে। নদীর নাম আধারবতী। গ্রামের মানুষের মুখে শুনেছি এই নদী নাকি প্রতি বছর মানুষ টেনে নেয়। তবে এসব কুসংস্কারে আমার বিশ্বাস নেই। ডাক্তার সাহেব, হারিকেনটা একটু উস্কাইয়া দেন। আজকের রাতটা ভালো ঠেকতাছে না। বাতাসটা কেমন ভারী ভারী লাগতেছে। পচা লাশের গন্ধ পাইতেছেন? গন্ধ না তো শ্যাওলার গন্ধ হতে পারে। না গো বাবা, আপনি শহরী মানুষ, এসব বুঝবেন নি। এই নদী আমাবস্যার শীতের রাইতে জ্যান্ত হইয়া উঠে ও শিকার খুঁজে। আমার বুকটা দরফর করতেছে। মনে হয় কিছু একটা অঘটন ঘটবো গো বাবু। শহর থেকে ডাক্তারি পাশ করে মাস কয়েক হলো গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে এসেছি। এখানে আসার পর থেকেই মানুষের যে কত আজগুবি কুসংস্কার শুনেছি তা বলার বাইরে। তবে আমি ডাক্তার মানুষ, তাই এসবের কোনো কিছুতে আমি গুরুত্ব দিই না। হঠাৎ করেই পরিবেশটা কেমন স্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাকও যেন থেমে গেল। শুধু দাঁড় বাবার ছলছল শব্দ। হঠাৎই ধপাস করে একটা শব্দ হলো। নৌকা কিছু একটার সাথে ধাক্কা খেয়েছে। মনে হলো পানির নিচে থেকে কেউ নৌকাটা ধরে ঝাঁকুনি দিল। আমি প্রায় ছিটকে পড়েই যাচ্ছিলাম। কিসের ধাক্কা লাগলো? জ্বরে আটকে পড়লাম নাকি? না না ডাক্তার সাহেব, জ্বর তো এখানে নাই। পানি মেলা গভীর। তাই কি আল্লাহ, আমাকে মনে হয় ধরল রে। আমি নৌকার কিনারে গিয়ে হারিকেনটা পানির দিকে ধরলাম। ঘোলাটে পানির মধ্যে কিছু একটা ভাসছে। ভালো করে তাকাতেই আমার শির দ্বারা বয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। শ্যাওলা আর কচুরিপানায় জড়ানো জঞ্জালের মাঝখানে ভেসে আছে একটা মানুষের শরীর, ফ্যাকাশে সাদা, যেন বরফে জমে গেছে। এটা তো একটা মেয়ের লাশ। কেউ একজন মানুষ ডুবে মারা গেছে মনে হয়। জলদি এসো, তুলতে হবে। কি 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 কইলেন? সর্বনাশ! না না ডাক্তার বাবু, হাত দিবেন নি। এটা আধারবতী শিকার, অপঘাতে মরা লাশ। চুইলে চুইলে অভিশাপ লাগবো। আরে দূর, বাজে কথা রাখেন তো। তোমার নিজের কেউ হলে তুমি এভাবে ফেলে যেতে পারতে? হ্যাঁ, ধরো আমার সাথে। আমার ধমক খেয়ে রহমত মাঝি অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে এলো। দুজনে মিলে ধরাধরি করে লাশটাকে নৌকায় তুললাম। লাশটি একজন তরুণীর। পরনের কাপড় ও তার শরীরের বিভিন্ন জায়গায় এখন কালচে হয়ে গেছে। লাশটা নৌকায় তোলা মাত্রই বাতাস শো শো করে গর্জন করে উঠল। হারিকেনটা দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। ভুল করলেন ডাক্তার সাহেব, মস্ত বড় ভুল করলেন। সাথে কইরা মরণ লোন লইয়া আইলেন। রাত প্রায় 12টা। আমরা লাশ নিয়ে গ্রামের ঘাটে পৌঁছালাম। এত রাতেও বাইরের অদূরে হারুন মিয়ার চায়ের দোকানটা খোলা। গ্রামের কিছু মানুষ সেখানে আড্ডা দিচ্ছে। তোমরা সবাই এদিকে আসো, গ্রামে বিপদ আইছে। রহমত মাঝির চিৎকার শুনে চায়ের দোকান থেকে সবাই ঘাটের দিকে এগিয়ে এলো। ও ডাক্তার, কি হয়েছে? রহমত মাঝি অমন চিল্লাইতেছে কেন? নদীতে লাশ ভাসছিল, আমাদের নৌকার সাথে ধাক্কা লাগে। তারপর আমরা তাকে নৌকায় তুলে নিয়ে আসি। মেয়েটিকে তোমরা কেউ চেনো? সবাই কাছে গিয়ে লাশটার মুখ দেখার চেষ্টা করল। মেয়েটির গলার কাছে কালশিটে দাগ। সবাই কোনো রকম মেয়েটিকে দেখার পর ভয়ে ভয়ে পিছিয়ে যেতে লাগলো। এতো মনে হচ্ছে পাশের গায়ের জমিদারের নাতনি কুসুম, কিন্তু ও তো
নিখোঁজ ছিল 1 সপ্তাহ ধরে। শুনছিলাম শহরে পালিয়ে গেছে। মোড়ল সাহেব, এইটা কুসুম না, এইটা আর কোনো মানুষ না। দেখতেছেন না, লাশটা পচে গেছে, তবে গন্ধ নাই। অথচ 1 সপ্তাহ পানিতে থাকলে মানুষ গইলা যায়। এইটা পিশাচ। আরে থামুন তো আপনারা, এসব কুসংস্কার। গলার দাগ দেখে মনে হচ্ছে তাকে কেউ হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। আমি পুলিশকে খবর দেব। আপাতত লাশটা আমার ডিসপেন্সারিতে থাকবে। বাবা জহির, তুমি ভালো মানুষ, কিন্তু এই লাশ গ্রামে রেখো না। ও প্রতিশোধ নিতে আইসে। আইস রাইতেই ওরে দাফন করো, নইলে এই গ্রাম সারখার হয়ে আসা কয়েছিলাম। আমি কারো কথা শুনলাম না। একটা ভ্যান ঠিক করে লাশটিকে আমার ডিসপেন্সারিতে নেওয়ার ব্যবস্থা করলাম। লাশটিকে আমার চেম্বারে পাশের খালি ঘরটাতে রেখে দিলাম। মানে বলতেছি, মৃতদেহটা এইভাবে ভিতরে না রেখে বাইরে রাখলে হতো না? আচ্ছা, সেও তো মানুষ নাকি? আমরা সবাই তো একদিন মারা যাব। তখন কোথায় যাবে তোমাদের মানুষের মধ্যকার এত ভেদাভেদ, কুসংস্কার? আপনি শিক্ষিত জ্ঞানী মানুষ, তবে আমাদের এইসব নিয়ে বড্ড ভয় হয়। আচ্ছা শোনো, তুমি বাড়ি ফিরে যাও, অনেক রাত তো হয়ে গেছে। থানায় খবর দেওয়া হয়েছে, পুলিশ আসলে তারা বাকি ব্যবস্থা নেবে, ঠিক আছে? আপনি একা থাকবেন পুলিশ আসা পর্যন্ত? আমি থাকবো আপনার সাথে। আহা, বললাম তো কোনো সমস্যা নেই, তুমি যাও। তারপর রহমত মাঝি চলে যায়। লাশটি পাশের রুমে স্ট্রেচারের উপর শুয়ে সাদা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। বাইরে ঝড়ো হাওয়া বইছে। আমি একটা বই নিয়ে বসলাম। আজ রাতে আর ঘুম হবে না। হঠাৎ টপ টপ টপ। নিস্তব্ধ এই রাতে হঠাৎ করে কোথা থেকে যেন পানি পড়ার শব্দ ভেসে আসছে। আমি ভাবলাম ছাদ ছুঁয়ে শিশির বা পানি পড়ছে। হারিকেন হাতে নিয়ে পাশের ঘরে গেলাম। না, ছাদ তো শুকনো, কিন্তু মেঝেতে পানি, আর সেই পানি গড়িয়ে আসছে স্ট্রেচারের নিচ থেকে। আমি স্ট্রেচারের কাছে গেলাম। মুখের উপর থেকে চাদরটা একটু সরে গেছে বলে মনে হচ্ছে না, কিন্তু আমি তো চাদর দিয়ে পুরো মুখ ঢেকে দিয়েছিলাম। দেখে মনে হচ্ছে মেয়েটির এক জোড়া চোখ চাদরের ফাঁক দিয়ে যেন আমাকেই দেখছে। না, এটা মনের ভুল। বাতাসের কারণে চাদর সরেছে। আমি আর সাহস করে চাদরটা সরালাম না। কোনো মতে নিজের রুমে ফিরে এলাম। চেয়ারে এসে বসলাম বটে, কিন্তু বুকের ভেতরটা তখনও ধরফর করছে। হারিকেনটার আলো কেমন যেন স্তব্ধ হয়ে আসছে। হঠাৎ কোনো কারণ ছাড়াই দপ করে হারিকেনটা নিভে গেল। তেল তো ভরা ছিল, তবু নিভে গেল কেন? মুহূর্তের মধ্যে সারা ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। হাতের দিয়াশলাই খুঁজতে যাব, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। শব্দটা শুনে যেন ধরে প্রাণ ফিরে পেলাম। মনে হয় রহমত মাঝি হয়তো আমার খোঁজে নিতে এসেছে। কে কে? রহমত মাঝি? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শো শো শব্দ। আবার শব্দ হলো। আমি অন্ধকারে দরজার দিকে এগোলাম। কি ব্যাপার? কোনো কথা বলছে না কেন? আমি গিয়ে দরজা খুললাম। দরজাটা খোলার সাথে সাথে প্রচণ্ড এক ঝড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকে পড়ল, আর সেই সাথে নাকে ভেসে এলো সেই পচা শ্যাওলা আর লতাপাতার উৎকট গন্ধটা। আমি আশেপাশে তাকালাম, কেউ নেই। বারান্দাটা একদম ফাঁকা। রহমত মাঝি তো দূরের কথা, একটা
জনমানুষের চিহ্নও নেই। তাহলে দরজায় কড়া নাড়ল কে? ভয়ে ভয়ে আমি দরজাটা বন্ধ করে চেয়ারে এসে বসলাম। কি সব হচ্ছে আমার সাথে? এবার যা ঘটল তা আমার সব ভয়কেই হার মানিয়ে দিল। ঘরের মেঝেতে একজোড়া পায়ের ছাপ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। পায়ের ছাপগুলো এসেছে লাশের ঘর থেকে সোজা আমার টেবিলের দিকে এবং গিয়ে থেমেছে ঠিক আমারই চেয়ারটার পেছনে। মানে ও ঠিক আমার পিছনেই। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ফিসফিস করে বলে উঠল, ডাক্তার সাহেব, আমার চিকিৎসা করবেন না, আমার যে খুব শীত করছে। অন্ধকার ঘরের ভেতর শুধু শোনা গেল তার খিলখিল হাসির শব্দ। ভয়ে আমার শরীর অবশ হয়ে এলো। এরপর আর কিছু মনে নেই, জ্ঞান হারালাম। পরদিন সকালে যখন জ্ঞান ফিরল তখন দেখি ডিসপেন্সারিতে মানুষের ভিড়। থানার ওসি সাহেব, গ্রামের মোড়ল আর রহমত মাঝি সবাই আছে। ডাক্তার সাহেব, শরীর ঠিক আছে? কাল রাতে এখানে কি হয়েছিল? লাশ? কুসুমের লাশ কোথায়? লাশ নেই, দরজা ভাঙ্গা ছিল। মনে হচ্ছে লাশ চুরি হয়ে গেছে। আমরা চারপাশ তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু লাশের কোনো চিহ্ন নেই, শুধু মেঝেতে কিছু কাদা পায়ের ছাপ। রহমত মাঝি বিড়বিড় করে বলে উঠল, আমি কইছিলাম না ডাক্তার সাহেব, আধার বতি তার শিকার ফিরে গেলই গেছে। পুলিশ এটাকে লাশ চুরির কেস হিসেবে ডায়েরি করে নিল। কিন্তু গ্রামের মানুষের মনে আতঙ্ক ক্রমশ বাড়তেই লাগলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। শীতের প্রকোপ আজ আরও বেশি। হারুন মিয়ার চায়ের দোকানে গ্রামের কয়েকজন মানুষ জড়ো হয়েছে। সবার আলোচনার বিষয় সেই একটাই, কুসুমের গায়েব হয়ে যাওয়া লাশ। আমিও কোণে বসে গরম চায়ে চুমুক দিচ্ছি। আমার শরীরটা এখনো দুর্বল। দোকানের এক কোণায় বেঞ্চিতে বসে আছে গ্রামের বখাটে যুবক শফিক। শফিক সাধারণত খুব হই হুল্লোড় করে, কিন্তু আজ সে একদম চুপ। সে অনবরত ঘামছে আর ভীত চোখে আশেপাশে তাকাচ্ছে। হারুন বলল, শফিক ভাই, আপনার কি হয়েছে? এই শীতের মধ্যে এমন ঘামতেছেন কেন? কই কিছু হয়নি তো, জ্বর হয়েছে মনে হয়েছে, তাই গরম গরম লাগছে। পাপ করলে গায়ের রক্ত পানি হইয়া যায়। কুসুম মাইয়াটা বড় ভালো আছিল, যে ওরে মারছে তার রক্ষা নেই। কথাটা শোনা মাত্র শফিক অদ্ভুত আচরণ করতে লাগলো। হ্যাঁ, থামেন, হ্যাঁ আপনারা চুপ করেন, ওরে থামতে কন। সবাই অবাক হয়ে গেল। দোকানে কেউ চিৎকার করছে না। শফিক, কি হয়েছে? তুমি কার কথা বলছো? শফিক আমার দিকে তাকালো। তার চোখে তখন চরম আতঙ্ক। সে ফিসফিস করে বলল, ডাক্তার, হ্যাঁ আপনি শুনতেছেন না? কুসুম ডাকতেছে, ও ও ও আমারই ডাকতেছে। হঠাৎ শফিক বেঞ্চ থেকে লাফিয়ে উঠল। সে পাগলের মতো শূন্যে হাত ছুটতে লাগলো। কেউ যেন তাকে জাপটে ধরেছে। স্যার, আমারে স্যার, আমি যাইতে চাই না। দোকানের সবাই ভয়ে পিছিয়ে গেল। শফিক, শফিক তুমি শান্ত হও, শান্ত হও, ওখানে কেউ নেই। আছে,
আছে কুসুম আইছে, আমারে মাফ করে দে কুসুম, আমি আর করব না। আমি তোরে মারছি, তুই বিয়ার কথা কইছিলি বইলা আমি তোরে গলা টিপা মারছি, আমারে মাফ করে দে, আমারে নদীতে নিস না। শফিকের স্বীকারোক্তিতে সবাই স্তম্ভিত হয়ে গেল। মুহূর্তের মধ্যে সব পরিষ্কার হয়ে গেল। শফিকই কুসুমের খুনি। মনে হলো দমকা বাতাসের সাথে কোনো এক অদৃশ্য শক্তি তার পা ধরে হ্যাচকা টান দিল। শফিক মাটির উপর দিয়ে ঘষতে ঘষতে দোকানের বাইরে চলে যাচ্ছে। সে প্রাণপণে মাটিকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু সেই অমানবিক শক্তির কাছে সে তুচ্ছ। বাঁচাও, আমারে নিয়ে গেল। শফিকের শরীরটা এত দ্রুত অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে আমরা তাকে ছুঁতে পারলাম না। শফিকের শেষ আর্তনাদ মিলিয়ে গেল কুয়াশাচ্ছন্ন অন্ধকারের দিকে, সোজা আধারবতী নদীর পথে। আমরা সবাই দৌড়ে নদীর ঘাটে গেলাম। টর্চের আলো ফেললাম নদীর বুকে। সব শান্ত, কোথাও কেউ নেই, শুধু নদীর ছলছল শব্দ। ঘাটের কাদায় শফিকের জুতোটা পড়ে আছে। কিছুক্ষণ পর পুলিশ এলো, অনেক খোঁজাখুঁজি হলো, ডুবুরি নামলো, কিন্তু না পাওয়া গেল শফিকের লাশ, না পাওয়া গেল কুসুমের লাশ। আধারবতী নদী তাদের দুজনকেই গ্রাস করে নিয়েছে। রাত গভীর হল। আমি তখনও ঘাটে দাঁড়িয়ে আছি। রহমত মাঝি আমার পাশে এসে দাঁড়ালো। ডাক্তার শাহ, দেখছেন তো, কুসুম তার নিজের বিচার নিজেই করে নিয়ে গেছে। আমি নদীর দিকে তাকালাম। মনে হলো দূরে একটা ডিঙ্গি নৌকা ভাসছে। নৌকায় মনে হলো একটা নারীর অবয়ব বসে আছে, হয়তো কুসুম। সত্যি, বিজ্ঞানের বাইরেও এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা বড়ই রহস্যময়। আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে বললাম, হ্যাঁ চলুন, অনেক রাত হয়েছে। এই নদীর হিসাব নিকাশ বোঝা আমাদের সাধ্যের বাইরে। আমরা ফেরার পথ ধরলাম। পিছনে আধারবতী নদী তার বুকে হাজারো রহস্য নিয়ে চুপচাপ বয়ে চলল।